কৃষক বন্ধু, বর্তমানে আমরা একটা বন্যা কবলিত পরিস্থিতিতে পড়ে রয়েছি বেশিরভাগ চাষিরাই। তো যে সমস্ত চাষিদের ধানের জমি বন্যার জন্য জলে ডুবে রয়েছে, সেই সমস্ত চাষিদের জন্য আজকের এই ভিডিওটি। আপনার ধানের জমি যদি জলে ডুবে থাকে, তাহলে সেই ধানের গাছগুলো পচে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো বন্যা চলে যাওয়ার পর যখন আপনার ধানের জমি থেকে জল নিষ্কাশন হয়ে যাবে, তখন আপনার কি পরিচর্যা করা উচিত যাতে আপনার ধান গাছগুলো অতি দ্রুত সুস্থভাবে বেঁচে ওঠে এবং প্রচুর পরিমাণে পাশকাঠি বৃদ্ধিতে সক্ষম হয়, এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে অবশ্যই বিস্তারিত জানাবো। কিছু মেডিসিন আপনাদের জন্য এই সময় প্রস্তুত করে রাখতে হবে। যখনই বন্যার জল ধানের জমি থেকে নেমে যাবে, তখন আপনাকে অবশ্যই এই মেডিসিনগুলো প্রয়োগ করলে অতি দ্রুত আপনার ধানের গাছগুলো সতেজ হয়ে আবার নতুন করে পাতা বেরোতে শুরু করবে। তো এর জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি দেখে অনেক কৃষক বন্ধু তাদের ধান গাছগুলোকে বন্যা থেকে সুরক্ষিত রাখতে পারেন। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। অবশ্যই আপনার জমি যদি জলের নিচে চলে যায়, অর্থাৎ আপনার ধান গাছগুলো যদি জলের নিচে 2 থেকে 3 দিন অথবা একদিনও থেকে থাকে, তাহলে আপনার ধানে ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স অবশ্যই বেড়ে যাবে। তাই আপনার ধানগুলোকে সুরক্ষিত রাখার জন্য আপনাকে অবশ্যই একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তো এরকম পরিস্থিতিতে আপনি কোন ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং কি পরিমাণ ব্যবহার করবেন এবং তার সাথে সাথে আর কি কি পরিচর্যা করবেন যাতে আপনার ধানগুলো সুরক্ষিত থাকে, সেই বিষয়ে আজকের ভিডিও। তাই আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে আপনার বন্যা কবলিত জমিগুলো থেকে ধান গাছগুলোকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। তো মূলত বন্যার জলে ডুবে থাকার জন্য ধানের গাছগুলোতে যে ক্ষতিটা হয়, সেটা হচ্ছে গাছগুলো সলক সংশ্লেষ করতে পারে না, যার জন্য তাদের খাবার তৈরি হয় না। আর খাবারের অভাবে গাছগুলো অতি দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং গাছগুলোতে অক্সিজেনের অভাব ঘটে, যার জন্য যেখানে দেখবেন জল বেশি জমে থাকে, সেই জমিতে ধানের বেশি পরিমাণে পাশকাঠি বৃদ্ধি করতে পারে না এবং ধানের গাছগুলো অনেকটা দুর্বল থাকে। অর্থাৎ ধানের চারাগুলো অক্সিজেনের অভাবে খাবার তৈরি করতে পারে না এবং গাছের পাতাগুলো জলে ডুবে থাকার জন্য ময়লায় ভরে যায়। আর ময়লাজাত পাতাগুলো কোনোভাবেই সালোক সংশ্লেষ করতে পারে না। আর কিছু কিছু গাছের পাতা দেখবেন পচে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, অথবা দেখবেন সম্পূর্ণ গাছটি পচে গিয়ে ধ্বংস হয়ে গেছে। এই সমস্যাগুলো হয়ে থাকে এই ছত্রাকের আক্রমণেই। তো ছত্রাকের আক্রমণ রক্ষা করার জন্য আপনাকে অবশ্যই একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আর যদি আপনার ধানের জমিতে অতিরিক্ত হারে চারাগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে একটি ব্যাকটেরিয়া নাশকও ব্যবহার করতে হবে। এই কারণেই গাছগুলো অতি দ্রুত দুর্বল হয়ে যায়। তো এর জন্য আপনার ধানের জমি যখন বন্যা কবল থেকে বেঁচে যাবে, অর্থাৎ জল যখন নেমে যাবে, তখন আপনাকে অবশ্যই একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তেমন একটা গুরুত্বপূর্ণ ছত্রাকনাশক নয়, আপনাকে ম্যানকোজেব প্লাস কার্বনডাইজিম গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক ব্যবহার করলেই হবে। যেমন ধরুন সাফ আপনি ব্যবহার করতে পারেন, আমাদের সবার পরিচিত একটি ছত্রাকনাশক। এই সাফ আপনি প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম হারে আপনার ধানের জমিতে স্প্রে করে দিলেই সেই গাছে যে ছত্রাকের আক্রমণ হয়েছে, সেই ছত্রাকগুলোকে অতি দ্রুত ধ্বংস করে দিয়ে গাছকে সুরক্ষিত রাখবে। এবং তার সাথে সাথে আপনি ব্যাকটেরিয়া নাশক হিসেবে স্ট্রেপ্টোমাইসিন অথবা ভ্যালিডামাইসিন ব্যবহার করার চেষ্টা করবেন। এছাড়াও আপনি ধানুকার কনিকা ফাঙ্গিসাইডটি ব্যবহার করতে পারেন। এটি ব্যাকটেরিয়া নাশক এবং ছত্রাকনাশক দুই রকমভাবেই কাজ করে থাকে। এর মধ্যে কাসুকামাইসিন রয়েছে এবং কপার অক্সিক্লোরাইড রয়েছে। তো এই ছত্রাকনাশকগুলো ব্যবহার করার সাথে সাথে অবশ্যই কিছু সার ব্যবহার করবেন। অর্থাৎ আপনার গাছগুলো কিন্তু দুর্বল হয়ে গেছে, সেই গাছগুলোকে খাবার দিতে হবে, তাহলেই সেই গাছগুলো দ্রুত সুস্থ হয়ে উঠবে। তো এর জন্য আপনাকে সার হিসেবে ব্যবহার করতে হবে ইউরিয়া এবং পটাশ। এই দুটো সার আপনাকে নিতে হবে। শুধুমাত্র ইউরিয়া দিলে কিন্তু আপনার ধানের গাছগুলো আরও দুর্বল হয়ে পড়তে পারে। অর্থাৎ যেহেতু ছত্রাকের আক্রমণ রয়েছে, আর ইউরিয়ার কারণে গাছগুলো আবার হালকা হয়ে বেড়ে উঠতে শুরু করবে এবং ছত্রাকের আক্রমণটা বেড়ে যেতে পারে। তো এর জন্য আপনাকে ইউরিয়ার সাথে সাথে পটাশও ব্যবহার করতে হবে। পটাশ গাছগুলোকে আবার মজবুত করে তুলবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, যার কারণে ছত্রাকের আক্রমণটা আর বাড়তে পারবে না। আর তার উপরেই তো আপনি ছত্রাকনাশক ব্যবহার করতেইছেন। তো এই মেডিসিনগুলো যদি আপনি নিয়মিত ব্যবহার করেন, তাহলে আপনি সেই গাছগুলোকে অবশ্যই সুরক্ষিত রাখতে পারবেন। এবারে ধানে অবশ্যই পটাশ এবং ইউরিয়া তো ব্যবহার পরিমাণ মতো আপনাকে ব্যবহার করতে হবে। আপনার ধানের
চারাগুলো যদি রোপণ করার 8 থেকে 10 দিনের মধ্যেই এই বন্যার কবলে পড়ে, তাহলে আপনাকে ইউরিয়া সার নিতে হবে 5 থেকে 7 কেজি, এবং তার সাথে আপনি 5 থেকে 6 কেজি পটাশ সার ব্যবহার করবেন। একসাথে মিশ্রিত করে এই জমিতে ছিটিয়ে দিয়ে ব্যবহার করতে পারেন। তবে গাছের পাতায় পটাশ দাঁড়িয়ে থাকলে হালকা একটু স্পট হতে পারে, সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আর আপনি যদি হালকা জল রেখে সেই জমিতে এইভাবে সারগুলো ছিটিয়ে দেন, তাহলে কিন্তু জলের মধ্যে পটাশ এবং ইউরিয়া পড়ে থাকলে আর কিছু গাছের পাতা জলের মধ্যেই ডুবে থাকবে, সেই পাতাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জল বের করে দেওয়ার পরেই আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই সারগুলো অবশ্যই ব্যবহার করার পর আপনাকে ছত্রাকনাশকটি স্প্রে করতে হবে। তাহলে পাতার মধ্যে যদি কোনো সার অর্থাৎ পটাশ সারের কোনো অংশ পাতার মধ্যে আটকে থাকে, তাহলে স্প্রে করার মাধ্যমে সেই পাতা থেকে সারটি নিচে পড়ে যাবে। সেখানেও আপনি গাছটিকে সারের যে আঘাত, সেই আঘাত থেকে রক্ষা করতে পারবেন। তো কৃষক বন্ধু, এবারে আপনি আর কি কি বিষয়গুলি খেয়াল রাখবেন? অবশ্যই আপনার ধানের বয়স অর্থাৎ ধান রোপণ করার প্রায় 20 থেকে 30 দিন বা 40 দিন বয়সে যদি এই সমস্যাটি হয়ে যায় অর্থাৎ বন্যা কবলে পড়ে, তাহলে আপনাকে কিন্তু এই যে পরিমাণ বললাম, এই পরিমাণে ইউরিয়া বা পটাশ ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আপনার ধানের জমি যদি 25 থেকে 30 দিনের মধ্যে থাকে, তাহলে আপনি এই ডোজটি ব্যবহার করতে পারেন, কারণ ততদিনেও ধানের বৃদ্ধি হওয়ার সময় থাকে। তাই এই সময় পর্যন্ত এই সারের ডোজটি আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু যদি আপনার ধানের বয়স 40 দিন পেরিয়ে যায়, তাহলে কিন্তু এই পরিমাণে আপনি ইউরিয়া নিতে পারবেন না এবং পটাশ নিতে পারবেন না। তাহলে আপনাকে অবশ্যই ইউরিয়া এবং পটাশের পরিমাণ অর্ধেক করে নিতে হবে। সুতরাং আপনি 3 থেকে 4 কেজি ইউরিয়া এবং তার সাথে 2 থেকে 3 কেজি পটাশ ব্যবহার করতে পারেন। তাহলেই আপনার ধানকে অতি দ্রুত আবার সবুজ সতেজভাবে ভরে তুলতে পারবেন, এই ছত্রাকের আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে পারবেন। আর আপনি যদি অলরেডি সমস্ত রকম সার আপনার ধানের জমিতে ব্যবহার করে ফেলেছেন, তাহলে এই সময় আপনি একটি এনপিকে সার স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন। তো এই সময় এনপিকে হিসেবে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে 13-0-45। এই এনপিকে সারটি আপনি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এর মধ্যে 13% নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া রয়েছে এবং 45% পটাশ রয়েছে। এই ইউরিয়া এবং পটাশের পরিমাণ ব্যবহার করলেই আপনার গাছের সমস্ত রকম সমস্যা থেকে আপনার গাছকে ফিরিয়ে আনতে পারবে। তো কৃষক বন্ধু, এই পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে প্রত্যেক কৃষক এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন, তাদের ধানের গাছগুলোকে বন্যা কবল থেকে সুরক্ষিত রাখতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।